এবং অনেকের সাজেশন উনি পেয়েছিলেন, এবং উনি উনি যেটা নৈতিক সেটাই করেছিলেন। 45 মিনিটস টাইম দিয়েছিলেন। এই যে বাহিনী যখন বিজয় হলো তখন ইউনিফর্ম পরে সৈনিকদের কি অবস্থা, তারাও কত উৎফুল্লিত, মানে আনন্দ প্রকাশ করেছে। সো এইটা এই সেনাবাহিনীর স্বার্থ নয়, দেশের স্বার্থই তারা দেখে সুযোগ সুবিধা অনুযায়ী। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, আমরা সবসময় হয় কি একটা অ্যাঙ্গেল থেকে দেখি, যে কোনো মানুষের দোষ ত্রুটি ধরাটা কিন্তু খুব সহজ হয়, কিন্তু আমরা নিজেদের দোষটা দেখি না। আমি মাননীয় সেনাপ্রধান যে অবস্থানে ছিলেন সেখান থেকে উনি যে কাজগুলো করেছেন, আমি আর একটু খোলাসা করে বলি, সেটা হলো যে উনি শুধু একজন সেনাপতিই ছিলেন না, উনি বাংলাদেশের সবচেয়ে শক্তিমান প্রধানমন্ত্রী বা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিমান প্রধানমন্ত্রীর ভগ্নিপতিও ছিলেন। তাহলে একজন ভগ্নিপতি হয়ে সেনাপতির দায়িত্ব এভাবে পালন করা কতটা কঠিন, আমার মনে হয় প্রতিটা জনসাধারণকে কিছুটা হলেও অনুভব করা উচিত। কারণ আমরা তো পরিবার নিয়ে চলি, আমরা আত্মীয় স্বজন নিয়ে চলি। তার এরকম একটা সমস্যার মধ্য দিয়েও সে অত্যন্ত বিচক্ষণতার মধ্য দিয়ে কাজ করেছে বলে আমার বিশ্বাস। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রথম প্রশ্নটা ছিল ছাত্রদের আন্দোলনে যে ইশরাক যে কথাগুলো বলেছে, বিএনপি এই পরিপ্রেক্ষিতে বিএনপি আন্দোলন কতটুকু করেছে। এখন এটা বুঝতে হবে ভাই, আপনি তো উপস্থাপক, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, বিএনপির আন্দোলন আর এই ছাত্র সমাজের আন্দোলন এক নয়। বিএনপি যখন আন্দোলনে রত তখন হাজার হাজার লোক তাদের জেলে ছিল, আহত ছিল, এবং তারা মামলা হামলার মধ্যে ছিল। ছাত্রদের ক্ষেত্রে এটা ছিল না। ছাত্রদেরকে যে ইমোশনাল হেল্প করেছে মানুষ, প্রথমে শিক্ষকরা, তারপরে অভিভাবকরা, তারপরে জনসাধারণ, তারপরে সবাই তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল, সেটা বিএনপি সেটুকু অর্জন করতে পারে নাই। তাহলেও তারপরেও আমি কোনো আন্দোলনকে, কোনো বিপ্লবকে ছোট করে দেখি না। সেনা বাহিনীর এখানে সম্পূর্ণভাবে কৌশলী ছিল বিএনপি, জামাত, ছাত্রদের। আমি ডেফিনেটলি উইথ ডিউ রেসপেক্ট ডক্টর সাইম ফয়সালকে, আমি ওনার কথাটা অবশ্যই সঠিক, কিন্তু ছাত্রদের পেছনে ছাত্রদের বাবারা থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ ছাত্রদেরকে সমর্থন দিয়েছে। ছাত্ররা যখন 6 জনকে যখন আটকে ফেললো, তখন তো শিক্ষকরা আর ক্লাসে থাকেনি, শিক্ষকরা নেমে এসেছে যে আমার ছাত্রের গায়ে তোমরা হাত দিয়েছো, আমরা ছাড় দিব না। এই যে একের পর এক নেমে আসা, এখান থেকে তো একটা ভয়ঙ্কর আন্দোলন তৈরি হয়েছে। বিএনপি একটা বড় কৌশলের জায়গা নিয়েছে, জামাত একটা বড় কৌশলের জায়গা নিয়েছে, যে ঠিক আছে, যেহেতু আমাদের ব্যানারটা নামলে পরে তাদের অসুবিধা হয়, আমরা ব্যানার ছাড়াই নামবো। এই যে সবাই একটা সামগ্রিক কৌশলের একটা চমৎকার মিলন হয়েছে সেখানে, এবং এটা কাজ করেছে। এই মিলনটা, এটাই হলো বাস্তবতা, আমরা ভুলে গেলে তখন। এটা কিন্তু আমরা এবং বিদেশে যারা কথা বলেছিলেন তারা কিন্তু এটা বলেছে যে এক সময় গিয়ে এটা গণ আন্দোলনে হবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করা উচিত যে একজন বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রেজেন্ট থাকা অবস্থায়, প্রাইম মিনিস্টার প্রেজেন্ট থাকা অবস্থায় উনি ছবি নামিয়ে ফেললেন, বললেন আমার সন্তানদেরকে যারা গুলি করে হাত রক্তে রাঙা, আমি তার ছবি রাখবো না। এটা কিন্তু এটা বিরাট সাহসের ব্যাপার। তারপরে ইভেন যুক্তরাষ্ট্রের যে আমাদের দেশে যে তাদের প্রতিনিধিরা রয়েছে, রাষ্ট্রদূত, কি বলে এটাকে, এম্বাসি রয়েছে, তারা কিন্তু তাদের যে অসহযোগ শুরু করলো ছাত্ররা, তো প্রথম দিন থেকে তো তাদের ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তার মানে যুক্তরাষ্ট্রও কিন্তু সবভাবে সহযোগিতা করবে, এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। মানে প্রত্যেকটা শক্তি তাদেরকে তারপরে দেখেন এই আন্দোলনটা তো হতোই না যদি তাদের দাবি দাওয়া মেনে দিত, ঠিক মতো ডিল করতে পারতো আওয়ামী লীগ। বা এটাকে এত তাচ্ছিল্য করা হয়েছিল যে ছাত্রলীগ দিয়ে দমন করবে, সেখান থেকে আন্দোলনটা দানা বাঁধলো। কিন্তু দানা বাঁধার পরে স্ফুলিঙ্গটা যে ইগনেট করলো, সেটা হলো আবু সাইদ। আবু সাইদ যেভাবে গুলি গ্রহণ করলো, ওখান থেকে আন্দোলনটা আরেকটা জায়গায় চলে গেল। এটা বিএনপির এই সুযোগটাও ছিল না, হয়নি। বাট হয়নি বলে বিএনপির কোনো অবদান নাই আন্দোলনে, এটাও বলা ঠিক হবে না। সেকেন্ড প্রশ্ন ছিল সেনাবাহিনী নিজেদের স্বার্থেই করেছে কি না। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, সেনাবাহিনী কিন্তু আরো কিছুদিন শক্ত থেকে থাকতে পারত, এবং থাকলে কি হতো, রক্তপাত হতো। সেনাবাহিনীর আত্মীয় স্বজন যারা, তারাও কিন্তু তাদেরকে বুঝিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে কখনো কি দেখেছেন, কোনো প্রমাণ আছে যে অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা মিছিল করে, তাদের ফ্যামিলি মিছিল করে, তাদের বাচ্চারা করে? তারপরেও আরেকটা ব্যাপার আমি আপনাদের জনসমক্ষে বলতে চাই। প্রথম যখন MISTর একটা ট্যালেন্ট, সে কিন্তু ইয়ে ওই যে আমাদের কি বলে এটাকে, আর্টিফিশিয়াল রোবটে টেক ইঞ্জিনিয়ার, সে অনেক ট্যালেন্ট, একটা ছেলেকে হত্যা করা হয়েছে গুলি করে।
আজকে আমি দেখলাম শাহিন কলেজের এই যে পরীক্ষার ছবির মধ্যে দেখলাম একটা টেবিলে ফুলের তোড়া দেওয়া, মানে ওই ছেলেটা মারা গেছেন, ও নাই, স্কুলের কর্তৃপক্ষ ওখানে তার সিটের মধ্যে ফুলের তোড়া রেখে দিয়েছে, বাকিরা পরীক্ষা দিচ্ছে। এখন চিন্তা করেন বাকিদের ইমোশনটা কিরকম। শুধু তাই নয়, যে আমাদের একটা ডিওএইচএস এর মধ্যে ছাত্রলীগ গিয়ে এই এমআইএসটির ছাত্রদেরকে বের করেছে ভিতরে পুলিশের সহযোগিতায়, যেটা কোনো ক্যান্টনমেন্ট এরিয়ায় কোনোদিন হয়নি। সেখান থেকে শুরু করে এবং সর্বস্তরের মানুষ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সহ এই আন্দোলনকে সাপোর্ট দেওয়ার কারণে এবং সেনাপ্রধানকে সাপোর্ট দেওয়ার কারণে, সেনাপ্রধানকে পরামর্শ দেওয়ার কারণে, এবং উনি একটা 1:30টার সময় এটা মিটিং করে সকলের পরামর্শ, আমি টকশোতে বলেছিলাম যে এটা ওর জন্য খুব ভালো, যে অলওয়েজ মোর দেন ওয়ান ব্রেন ইজ বেটার দেন ওয়ান ব্রেন, এবং অনেকের সাজেশন উনি পেয়েছিলেন, এবং উনি যেটা নৈতিক সেটাই করেছিলেন। 45 মিনিটস টাইম দিয়েছিলেন, তারও লজিক ছিল যে এই মাস জনতা কখন আসতে পারে, কতটুকু সময় লাগতে পারে, সেগুলো ক্যালকুলেশন করে অত্যন্ত বিচক্ষণতার সাথে সে এটা ট্যাকেল করেছে। আমি ওই যে প্রশ্ন করেছি তাকে বলবো যে আমরা নিজেদের স্বার্থতে, দেশের স্বার্থ নিয়ে কাজ করার জন্যই শপথ করেছি। আমরা আমাদের শপথকে ফলো করি এবং বর্তমান সেনা বাহিনী সেটা করবে, অতীতেও করেছে, ভবিষ্যতে করবে। কাল ভদ্রে যে 2-1 জন উদ্ভট কাজ করে, ভঙ্গ করে, যে মেজর জেনারেল জিয়ার মতো, আজিজের মতো, এরা এদের কর্মফল পাবে। এদের জন্য আমাদের এই বাহিনী কোনো, আপনারা দেখেন এই যে বাহিনী যখন বিজয় হলো তখন ইউনিফর্ম পরে সৈনিকদের কি অবস্থা, তারাও কত উৎফুল্লিত, মানে আনন্দ প্রকাশ করেছে। সো এইটা এই সেনাবাহিনীর স্বার্থ নয়, দেশের স্বার্থই তারা দেখে সুযোগ সুবিধা অনুযায়ী। তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে কালকেই যদি নির্বাচন হয় তাহলে কি হবে, কারা আসবে ক্ষমতায়, এরকম একটা প্রশ্ন ছিল। কালকেই নির্বাচন হবে না, এই অলিক চিন্তা করে লাভ নাই, আর হলে আগের মতোই হবে। সুতরাং এটা সংস্কার না করে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে আরেকটা প্রশ্ন আসছিল, পুলিশ সক্রিয় না হয়ে তখন এখন দাবি দাওয়া করছে। এটা সবাই সুযোগ পেলে করে, যে এক সময় বিপদে ছিল, এখন এটা করে যাচ্ছে। এটা একটা বড় ইস্যু নয়, তাদের দাবি, তাদের কিছু ড্রব্যাকসও কিন্তু ছিল। পুলিশ কিন্তু নিজেদের যে সরকারি সুবিধা সেটা না পেয়ে কিন্তু বাইরে থেকে মোটরসাইকেল দিয়েছে, তার তেল নাই, তারপর এক জায়গায় যেতে হবে, ভাড়া নাই, বা একটা কাজ করতে হবে, তার নাই, থানাটা চালানো, থানার যে একটা খরচ, আমি নিজের থানায় জিজ্ঞেস করছি যে একটা ঘড়ি আছে, একটা আছে, বলে যায় জনগণ লিডারদের বলি যে আমার এটা লাগবে, দিয়ে যায়, এরকম ভাবে থানাগুলো চলতো। তো এইভাবে একটা করাপশনের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। এই জন্য সংস্কারটা খুব দরকার পুলিশের, এবং খুব দ্রুতই হবে। এবং আমরাও রাওয়া থেকে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, আরো পয়েন্ট হয়তো যাবে এই সংস্কারের ব্যাপারে। সেনানিবাসে আশ্রয় নেওয়ার কোনো আইনের বিষয় কিনা, আইনের মধ্যে আছে কিনা, এটা এক কথায় আমি উত্তর দিব। ব্যারিস্টার যে জিল্লুর হয়তো এটা আরো পরিষ্কার করবে আইনগত দিক দিয়ে। আমি বলবো যে সোনার পাথর বাটি হয় না, অর্থাৎ বিপ্লবের সময় আর কোনো আইন থাকে না। বিপ্লবের সময় একটা হলো বিদ্রোহী গ্রুপ, আরেকটা হলো যারা যেখানে আছে সেখানে সুযোগ পেয়ে কিছুটা মানবতা দেখায়, সেটা করে, সেখানে তখন তেমন কোনো। আচ্ছা, আপনাদের কি খেয়াল আছে 2 দিন কোনো গভর্নমেন্ট ছিল না বাংলাদেশে? এর আগে একবার 7 দিন সরকার ছিল না বাংলাদেশে। তো 2 দিন আমাদের কোনো সরকার ছিল না, যে শেখ হাসিনা পতনের পর থেকে 8 তারিখ 3 দিন হবে। পৃথিবীর কোনো দেশে কি এত সুশৃঙ্খল ভাবে চলবে? এই জন্য আমি সেনাপ্রধানকে আরেকটা, সকল সেনাবাহিনী, শুধু আমি রাত্রে 12টা-1টায় বেরিয়ে দেখেছি যে তারা আন্দোলন শেষ হওয়ার পরে এখন পর্যন্ত তো তারা মাঠে যেভাবে ডিউটি করছে। সো সেনাবাহিনীর স্বার্থ হচ্ছে, তার নিজে, এই যে ক্যাপ্টেন আশিক যেভাবে ট্যাকেল করলো, নিজের স্বার্থর চেয়ে, নিজের সম্মানের চেয়ে, নিজের ইগোকে কন্ট্রোল করে সেনাবাহিনীরা দেশের কাজ করে। এটা আপনাদেরকে মানে খেয়াল করতে হবে। সেনানিবাসে এইটাই বললাম যে আশ্রয় দেওয়াটা বিপ্লবের সময় হতেই পারে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পুরনো কাউকে চায় না জনগণ, নতুন কাউকে দিবে, এটা সময়ের ব্যাপার। এটা সম্পূর্ণ নির্ভরও করে জনগণের উপরে, উনি কাকে যাচাই বাছাই করে দিবেন এটা এখন এই মুহূর্তে বলা যাবে না।